পড়াবো সেটা হচ্ছে সিমেট্রি সার্কিট। ইন্টার পরীক্ষার জন্য বা এসএসসি সিলেবাসের জন্য তোমরা চাইলে এই টপিকটা স্কিপ করে যেতে পারো, কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য এটা স্কিপ করার কোনো সুযোগ নেই, অবশ্যই এটা পড়তে হবে। তো দেখো সিমেট্রিক সার্কিট বলতে আসলে কি বুঝি। তো প্রথমে আসলে সিমেট্রি বলতে কি বুঝি। সিমেট্রির বাংলা নাম হচ্ছে প্রতিসম। যেমন মনে করো শামুককে যদি তুমি মাঝখান দিয়ে কাটো, দুইটা সমান সমান প্রতিরূপ খণ্ড তৈরি হবে না, তো শামুক হচ্ছে সিমেট্রি না। কিন্তু মানুষ, তারা মাছ, অক্টোপাস, এই জিনিসগুলোকে যদি তুমি মাঝখান দিয়ে কাটো, সাপোজ মানুষের কথা চিন্তা করো, যদি মাঝখান দিয়ে কাটা হয় তাহলে ওই পাশে একটা হাত, তো এই পাশে একটা হাত, ও পাশে একটা পা, তো এই পাশে একটা পা, তো দেখা যাবে মানুষ হচ্ছে সিমেট্রি। সার্কিটের ক্ষেত্রেও ঠিক সেরকম ঘটনা ঘটে। সার্কিটও কিছু কিছু সার্কিট দেখা যায় সিমেট্রি হয়। যেমন দেখো এখানে আমি একটা সার্কিট আঁকতেছি। এই মনে করো একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে আর, এই একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে আর, এর নিচে এখানে একটা রেজিস্ট্যান্স আছে যার মান হচ্ছে 2R, এখানে একটা রেজিস্ট্যান্স আছে যার মান হচ্ছে 2R। এইভাবে কানেক্ট করা। আমি যদি বলি এর তুল্য কত, খুব সহজ বের করতে পারবা। আর 2R শ্রেণীতে, এখানে 2R শ্রেণীতে, তাহলে 4R, তার সাথে এই দুইটা আবার সমান্তরাল। ওকে, কিন্তু সার্কিট আসলে এরকম না, সার্কিটটা হচ্ছে এরকম। তাহলে এই সার্কিটের এখানে মনে করো ছোট হাতের আর, এর রেজিস্ট্যান্সটা। আমি যদি বলি এর দুই প্রান্তের তুল্য বের করো, এ আর বি বিন্দুর তুল্য বের করো, তো আমরা একটা নিয়মে বের করতে পারি, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। তো আপাতত হুইটস্টোন ব্রিজ নীতি আমরা পড়ি নাই, এই কারণে হুইটস্টোন ব্রিজ নীতি দিয়ে এই সার্কিটটা আপাতত সলভ করব না। এরপর যখন হুইটস্টোন ব্রিজ নীতি পড়বো তখন দেখবো যে কিভাবে হুইটস্টোন ব্রিজ নীতির খাটায় এই সার্কিট সলভ করা যায়। কিন্তু এখন আমরা যাব হচ্ছে সার্কিট সিমেট্রির যে টেকনিক, সেই টেকনিকে। তো এই সার্কিটটা যে সিমেট্রিক সার্কিট সেটা কিভাবে বুঝবো। তুমি এই সার্কিটটার এই যে মাঝখান দিয়ে কেটে ফেলো, এই যে মাঝখান দিয়ে কেটে ফেলো, মাঝখান দিয়ে কেটে ফেললে তুমি দেখো দুইটা সিমেট্রি খণ্ড পাবা। এই দেখো আর তার সিমেট্রি আর, 2R তার সিমেট্রি 2R। তাহলে সার্কিটের মাঝখান দিয়ে বরাবর কাটলে দুইটা প্রতিরূপ সমান সমান খণ্ড তৈরি হচ্ছে, এই কারণে সার্কিট হচ্ছে একটা সিমেট্রিক সার্কিট। এটাকে আরেকটা নাম বলা হয় মিরর সিমেট্রিক সার্কিট। কেন মিরর সিমেট্রিক সার্কিট বলা হয়? মনে করো এই সার্কিট খুব সুন্দর একটা সার্কিট, এর এইখানে তুমি একটা আয়না এনে বসাই দিছো, এই যে এখানে একটা আয়না বসাই দিছো। আয়না বসাই দিলে দেখো এইটুকু আমি ঢেকে রাখছি, তুমি যদি এখানে একটা আয়না বসাও, এই আর তার প্রতিরূপ বা প্রতিবিম্ব আর দেখতে পারবে, এই 2R তার প্রতিরূপ বা প্রতিবিম্ব এই 2R দেখতে পারবে। তাহলে এখানে আয়না বসালে দেখো একটা সিমেট্রি তৈরি হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে একটা মিরর সিমেট্রিক সার্কিট। এখন এই মিরর সিমেট্রিক সার্কিট সলভ করার টেকনিক কি? তো প্রথমে দেখো এই যে দুই প্রান্ত, এ প্রান্ত আর বি প্রান্ত, আমি যদি বলি এই দুই প্রান্তের মাঝখানে একটা ব্যাটারি বসে দিলাম, তাহলে ব্যাটারি বসে দিলে কি হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তাহলে এখান থেকে মনে করো তড়িৎ প্রবাহ I, এই I কারেন্ট এসে সামনে কয়টা রাস্তা পাচ্ছে, দুইটা রাস্তা, তাহলে কারেন্ট কি হবে, এই দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে। এই I কারেন্ট মনে করো দুইটা রাস্তায় ভাগ হয়ে এই রাস্তার মধ্যে দিয়ে গেল আয়ন, এবং এই রাস্তার মধ্যে দিয়ে গেল হচ্ছে I2। এই যে কারেন্ট আয়ন আসলো না, এই আয়ন এসে এখানে রাস্তা পাচ্ছে কয়টা, দুইটা, এই যে ছোট হাতের R এবং এই বড় হাতের R, এই যে দুইটা রেজিস্ট্যান্স পাচ্ছে। এখন এইখান থেকে কারেন্ট তাহলে দুইটা রাস্তায় ভাগ হয়ে যেতে পারে। আবার দেখো এই যে I2 কারেন্ট এখানে আসার পরে সেও দুইটা রাস্তা পাচ্ছে, উপরে ছোট হাতের R এবং এখানে 2R, তাহলে এই দুইটা রাস্তার মধ্যে দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কি ঘটনা ঘটবে, এখান থেকে আয়ন আসার পরে সে আর এই রাস্তায় যাবে না, এই রাস্তায় যাবে না, তাহলে টোটাল কারেন্টটা চলে আসবে এই রাস্তা দিয়ে, অর্থাৎ টোটাল কারেন্টটা এখানে হবে আয়ন। অনুরূপভাবে I2 আসার পরে সে উপরের দিকে এই ছোট হাতের R এর মধ্যে আর যাবে না, এই পুরো কারেন্টটা চলে আসবে 2R এর মধ্যে দিয়ে, অর্থাৎ I2। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ছোট হাতের R এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট গেল না, তার ব্যাখ্যাটা কি? তার ব্যাখ্যাটা হচ্ছে এই রেজিস্ট্যান্সগুলোর মানের উপর ডিপেন্ড করছে। এই সার্কিটটা সিমেট্রিক হওয়ার কারণে এটা R, তো এটা R, দুইটা রেজিস্ট্যান্সের মানই সমান। তাহলে এখান থেকে এই আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, এই আর এর মধ্যে দিয়েও সেই কারেন্ট যাইতে হবে। তাহলে এই আর এর মধ্যে দিয়ে যদি সেই পরিমাণ কারেন্ট যায়, অর্থাৎ আয়ন যদি যায়, তাহলে এখানে কোনো কারেন্ট যাইতে পারে না। অনুরূপভাবে আবার এখানে কত 2R, এখানে কত 2R, তাহলে দুইটা রেজিস্ট্যান্সের মান সমান। তাহলে এখান দিয়ে যদি I2 কারেন্ট যায়, তাহলে এর মধ্যে দিয়েও যাইতে হবে I2, তার মানে ওই রাস্তায় কোনো কারেন্ট ঢুকতে পারবে না। আমার এই কথাগুলো পানি আর পাইপের যে উদাহরণ, এটা দ্বারা খুব ভালো করে বোঝা যায়। তো দেখো এখানে একটা পানির পাইপ সিস্টেমের চিত্র আঁকা আছে, এই টোটাল সিস্টেমটা আগে থেকে পানি দ্বারা ভর্তি। এখন এটাকে একটু খুব ভালো করে অ্যানালাইসিস করলে তুমি দেখতে পাবা উপরের পাইপটার পুরুত্ব বেশি এবং নিচের পাইপ দুইটার পুরুত্ব কম। আর এই দুইটা পাইপ এখানে জোড়া লাগানো আছে, এই দুইটা পাইপ এখানে জোড়া লাগানো আছে। এর পুরুত্ব বেশি মানে পানি খুব ভালোভাবে ফ্লো হতে পারবে, এর পুরুত্ব কম মানে পানি ফ্লো হতে একটু বেশি বাধা পাবে। তাহলে আমি যদি বলি এর রোধ R, এই পাইপটার রোধ R, তাহলে এই পাইপটার রোধ তার চেয়ে বেশি, কত 2R। অনুরূপভাবে এই পাইপটার রোধ R, তার চেয়ে রোধ বেশি, তাহলে এটা হচ্ছে 2R। এবং দেখো এই মাঝখান দিয়ে আরেকটা পাইপ আছে, ধরে নাও এর রোধ হচ্ছে ছোট হাতের R। তাহলে দেখো সার্কিটটা ঠিক এরকম, এটা যেমন পুরাটা আগে থেকে ইলেকট্রন দ্বারা ভর্তি, এটা ঠিক তেমনি পুরাটা আগে থেকে পানি দ্বারা ভর্তি। এখন তুমি যদি এক্সট্রা করে এইখান থেকে
15 কেজি পানি প্রবেশ করো, তাহলে কি ঘটনা ঘটবে বলতো? 15 কেজি পানি আসলো, এসে সামনে পাইছে কয়টা রাস্তা? দুইটা রাস্তা। এই রাস্তাটা একটু বেশি পুরুত্ব, তাহলে বেশি পানি ওই রাস্তা দিয়ে যাবে। আর এই রাস্তা একটু কম পুরুত্বের, তাহলে কম পানি এই রাস্তা দিয়ে আসবে। তাহলে 15 কেজি পানি যেহেতু এর চেয়ে দ্বিগুণ রোধের, তাহলে এর কারেন্ট যাবে এর চেয়ে দ্বিগুণ। তাহলে এখান থেকে 15 কেজি পানি 5 কেজি পানি এই রাস্তা দিয়ে আসবে, এই 5 কেজি পানি আসলো। আর বাদ বাকি 10 কেজি পানি এই রাস্তা দিয়ে যাবে, তাহলে 10 কেজি পানি এই রাস্তা দিয়ে এখানে আসবে। এবার একটু খেয়াল করো, আমি যদি বলি 10 কেজি পানি, এবার তো সামনে দুইটা রাস্তা আছে, তাহলে সে কোন দিক দিয়ে যাবে? তাহলে এই 10 কেজি পানি ভাগ হয়ে কিছুটা এদিকে যাবে এবং কিছুটা মনে হতে পারে তোমার এদিক দিয়ে যাবে। আবার দেখো এই যে 5 কেজি পানি এদিক দিয়ে আসার পরে সে সামনে দুইটা রাস্তা পাচ্ছে, তাহলে কিছুটা এদিক দিয়ে যাবে বা কিছুটা এদিক দিয়ে যাবে, এরকম মনে হতে পারে। বা ওইখান থেকে যেটা আসলো সেটা এসে যোগ হয়ে এদিক দিয়ে যাবে। একই সাথে এইখান থেকে কিছু পানি এদিকে বা এখান থেকে কিছু পানি এদিকে যাইতে পারে না। তাহলে কি হচ্ছে, আমরা ধরে নিলাম যে এখান থেকে কিছু পানি এদিকে আসলো, আসার পরে এই রাস্তা দিয়ে পানি এসে মিলিত হয়ে এই দুইটা পানি মিলিত হয়ে এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে ধরো 10 কেজি পানির এই দিক দিয়ে গেল মনে করো 8 কেজি পানি, আর এই রাস্তা দিয়ে আসলো মনে করো 2 কেজি পানি। অনুভাবে 2 কেজি পানি এখানে আসার পরে এখান থেকে 5 কেজি আর এই 2 কেজি যোগ হয়ে এখানে পানিগুলো হচ্ছে 7 কেজি। এই 7 কেজি আর 8 কেজি যোগ হয়ে আবার টোটাল পানি হয়ে গেল 15 কেজি। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি দেখো, এর রোধের মান কত? 2R, অর্থাৎ এই পাইপটা যতটুকু পুরু এই পাইপটাও ততটুকু পুরু। এই পাইপের মধ্য দিয়ে 5 কেজি পানি যাইতে পারে, এই পাইপের মধ্য দিয়ে পানি যাচ্ছে কত? 7 কেজি। এটা হতে পারে না। দুইটা পাইপের পুরুত্ব সমান, তাহলে 5 কেজি গেলে ওখানেও কত কেজি? 5 কেজি। দুইটা পাইপের পুরুত্ব সমান, এখানে যদি 10 কেজি যায় এখানে কত কেজি? 10 কেজি। তাহলে এই লাইনের মধ্যে অর্থাৎ এই পাইপের মধ্য দিয়ে কোনো পানি প্রবাহিত হতে পারবে না। বুঝা গেল? ঠিক তেমনি ভাবে এই যে লাইনের যে রোডটা আছে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে রোডটা, এই রোডটা একটা বাড়তি রোড, হুদাই ঝামেলা, বাদ দিয়ে দাও, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ও সার্কিটে থাকার দরকারই নেই, ও সার্কিটে থাকার যোগ্যতা হারাই ফেলছে। বাহ, তাহলে দেখো তো এবার সার্কিটটা চেনা চেনা সার্কিট লাগে কিনা? এবার তো খুব সহজ সার্কিট। আর আর শ্রেণীতে আছে, তাহলে আর 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 এর তুল্য হবে 2R। 2R 2R শ্রেণীতে আছে, 2R 2R এর তুল্য রেজিস্ট্যান্স হবে 4R। এই দুইটা আবার কিসে যুক্ত আছে? প্যারালালি। তাহলে 2R 2R প্যারালালি থাকলে R ইকুইভ্যালেন্টের মান হবে, প্যারালালি থাকলে সূত্র আমরা জানি যে উপরে হচ্ছে দুইটার গুণফল 2R * 4R, আর নিচে হবে 2R + 4R। তাহলে কত হচ্ছে? 8R² / 6R। তাহলে আর আর কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে 4 3 এবং R। তাহলে এই যে সার্কিট তার রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হবে 4 / 3R। এখন R এর মান আমি যদি বলি R এর মান হচ্ছে 2, তাহলে 4 / 3 * 2। যদি বলি R এর মান 1, তাহলে 4 / 3 * 1। খুব সহজ। তাহলে আমরা কি দেখলাম? মিরর সার্কিটের ক্ষেত্রে এই মিরর সিমেট্রির উপর যে রেজিস্ট্যান্সটা পড়বে সেই রেজিস্ট্যান্সটা খুলে, যেহেতু ওর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, ওটাকে খুলে বাদ দিয়ে দিব, তারপরে সার্কিটটাকে আগের মতো করে সলভ করব। তার মানে মিরর সিমেট্রিতে আমরা দেখতেছি যে এই রোধের মিরর হচ্ছে এটা, অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্য দিয়ে যদি আয়ন কারেন্ট যায় তাহলে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে অবশ্যই আয়ন, এই ব্রাঞ্চের মধ্য দিয়ে I2 কারেন্ট যায় তাহলে এর যে সিমেট্রি যে ব্রাঞ্চটা তার মধ্য দিয়ে যেতে হবে I2। তার মানে এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে মিরর সার্কিট সলভ করতে গেলে মিরর সিমেট্রির ক্ষেত্রে আমরা কি দেখব? ব্রাঞ্চ কারেন্ট দেখব। অর্থাৎ এই ব্রাঞ্চের মিরর এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মিরর এই ব্রাঞ্চ, মিরর ব্রাঞ্চগুলোর কারেন্টের মান হবে সমান। ওকে, এখন তাহলে আমরা কি করছি? এই রোধটাকে খুলে বাদ দিয়ে দিছি। আরেকটা কাজ করা যায়, আমরা কি করছি? রোধটাকে খুলে বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে আগের মতো করে হিসাব করছি, যেটা আমি তোমাদের একটু আগে করে দেখলাম। এখন আরেকটা কাজ করা যায়, যেহেতু এই রোধের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তা আমি তাহলে কি বলতে পারি যে এই বিন্দু এবং এই বিন্দুর বিভব সমান। মনে করো এই বিন্দুকে আমি বললাম C বিন্দু, তাহলে এর বিভব হচ্ছে VC। এই বিন্দুকে বললাম D বিন্দু, তাহলে এর বিভব হচ্ছে VD। তাহলে যেহেতু এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নাই, I0 কোনো কারেন্ট নাই, তাহলে এই VC এবং VD এই দুইটা বিন্দু আসলে একই বিন্দু এবং এই দুই বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, অর্থাৎ দুই বিন্দুর বিভব সমান। কেমন হচ্ছে ব্যাপারটা? মনে করো পানির হাইট বেশি, পানির হাইট কম, তাহলে হাইট বেশি থেকে হাইট কমের দিকে পানি প্রবাহিত হবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। কিন্তু যদি দুইটার হাইট সমান হয়, দুইটার হাইট সমান, তাহলে দুইটার হাইট সমান হলে এটা থেকে পানি ওটাতে যাবে না, আবার ওটা থেকে পানি এটার দিকেও
আসবে না। ঠিক তেমনি দুইটা বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে একটা থেকে অন্যটায় কারেন্ট যাবে না। তার মানে এই দুই বিন্দুর বিভব সমান, এই কারণে কারেন্ট যায়নি, এই কথাটা আমরা বলতে পারি। আর বিভব সমান মানে তারা একই বিন্দু। অর্থাৎ দেখো, খেয়াল করো, এই হচ্ছে একটা তার, এই হচ্ছে একটা তার, এই তারের এই বিন্দু যা, এই বিন্দু তাই, কারণ এই বিন্দুর যা বিভব এই বিন্দুরও তাই বিভব। ইলেকট্রিক্যালি এই বিন্দু এবং এই বিন্দু সেম বিন্দু। তাহলে ঠিক তেমনি এই দুই বিন্দুর বিভব সমান হওয়ার কারণে এই দুটো একই বিন্দু। তাহলে একই বিন্দু হলে এই রোধ টোধ বাদ দিয়ে এই দুটোকে আমরা এভাবে জুড়ে দিতে পারি না? একই বিন্দু তো, তাহলে জুড়ে দাও। এই যে জুড়ে দিলাম। তাহলে এবার জুড়ে দিলে দেখো, আগে কি হয়েছিল, এটা ওপেন হয়ে গেছিল, কিন্তু এবার কি হয়েছে, যে জুড়ে দিছি তার মানে শর্ট হয়ে গেছে। এখন যদি আমরা বলি যে সার্কিটটাকে সলভ করো, তো সলভ করার খুব সুন্দর টেকনিক। এই দেখো, আর এর সাথে এই 2R আছে এবার প্যারালালি কানেক্ট। তাহলে এই আর এবং এই যে 2R এটা আছে প্যারালালি, এবং এই আর আর এই যে 2R এটা আছে প্যারালালি। দেখো এই দুই বিন্দু এই সাথে যুক্ত এবং এর দুই বিন্দু এই বিন্দুর সাথে যুক্ত। তাহলে আর এবং 2R এর প্যারালাল রেজিস্ট্যান্সের মান কত হচ্ছে? 2R ইনটু R ডিভাইডেড বাই 2R প্লাস R। অনুরূপভাবে এখানে কত হচ্ছে? 2R ইনটু R ডিভাইডেড বাই 2R প্লাস R। তাহলে এটার তুল্য এটা এবং এটার তুল্য এটা। এই দুইটা আবার কিসে আছে? এই দুইটা কিসে আছে? শ্রেণীতে। তাহলে শ্রেণীতে তুল্য হচ্ছে যোগ, এই যে যোগ। তাহলে এটাই হবে এই সার্কিটের তুল্য রেজিস্ট্যান্স। তাহলে দেখি মানটা কত পাই। উপরে হচ্ছে 2R স্কয়ার, নিচে হচ্ছে 3R। তাহলে 2R স্কয়ার, নিচে হচ্ছে 3R। তাহলে কাটাকাটি করলে হবে 2R ডিভাইডেড বাই 3। তারপর আমরা পরের লাইনে করি 2R স্কয়ার ডিভাইডেড বাই 3R। তাহলে দেখো 2R ডিভাইডেড বাই 3, 2R ডিভাইডেড বাই 3। তাহলে 2R ডিভাইডেড বাই 3, 2R ডিভাইডেড বাই 3, 4R ডিভাইডেড বাই 3। আগে আমরা দেখো, আগে যেভাবে করছিলাম সেইভাবে উত্তর পাইছিলাম কত? 4R ডিভাইডেড বাই 3। এভাবেও কত পাইলাম? 4R ডিভাইডেড বাই 3। তাহলে মিরর সার্কিট সলভ করতে গেলে, যে মিরর সার্কিট এটা সলভ করতে গেলে আমরা দুই ভাবে সলভ করতে পারি। কি? ভালো করে খেয়াল করো, এই কথাগুলো খুব ভালো করে খেয়াল করো। এই যে দুই বিন্দু, অর্থাৎ সিমেট্রির উপর যে দুই বিন্দু, সেই দুই বিন্দুর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয়, তাহলে তাদেরকে খুলে ফেলে দাও, সলভ করা যাবে। অথবা তাদেরকে জোড়া লাগাই দাও, সলভ করা যাবে। তাহলে তুমি যে কোনো উপায়ে সলভ করতে পারো। ওকে, তো যারা আগের প্রবলেমটা বুঝছো তারা এটা সার্কিটটা সলভ করতে পারবা। তো তোমাদের কাজ হবে ভিডিওটা এখানে পজ করে সার্কিটটাকে নিজে সলভ করার ট্রাই করা, তারপরে ভিডিওর সাথে মিলাই দেখা। তো দেখো, যারা ভাবতেছো যে এই সার্কিটটা হচ্ছে একটা মিরর সিমেট্রিক সার্কিট, তারা একটু ভুল। এই সার্কিটটা সিমেট্রি বাট নট মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি নয় কেন? সার্কিটটাকে চিন্তা করো, এই যে হচ্ছে একটা মিরর, এই বরাবর তুমি যদি কাটো বা এই বরাবর তুমি যদি একটা আয়না সেট করে দাও, তাহলে দেখো আয়নার সামনে দাঁড়ায় সার্কিট, এবার সার্কিটকে আর দেখতে পারবে না। এই যে আর, সে দেখবে কত? 2R। এই যে আর, এটা দেখবে কত? 2R। হচ্ছে না, এর সিমেট্রি এটা হয়নি, এর সিমেট্রি এটা হয়নি। তাহলে দেখো, মিরর সিমেট্রি হচ্ছে না। তাহলে এটা কি সিমেট্রি? না, সিমেট্রি বাট নট মিরর সিমেট্রি। তাহলে কেমন সিমেট্রি? এটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। কিভাবে ফোল্ডিং সিমেট্রি? এইভাবে চিন্তা করো না, এটা বাদ। তাহলে এই সার্কিটটাকে এবার এই বরাবর কাটো, এই বরাবর, এই যে হরিজন্টালি কেটে গেল। এবার হরিজন্টালি কেটে এটাকে ভাঁজ করো, এই যে 2R 2R, এই যে R R, এই যে কাপড় ভাঁজ করার মতো, কাপড় যেভাবে ভাঁজ করে না, এই যে এইভাবে ভাঁজ করে, ঠিক এইভাবে দেখো ফোল্ডিং করো। এই যে ফোল্ডিং, দেখো আর এর 2R এর সিমেট্রি 2R, আর এর সিমেট্রি R। তাহলে এটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। এখন এটা কিভাবে সলভ করব? আগেরটা মিরর সিমেট্রি ছিল। মিরর সিমেট্রির ক্ষেত্রে আমরা দেখব সবসময় কারেন্ট, ব্রাঞ্চ কারেন্ট, মিরর ব্রাঞ্চ কারেন্টের মানের সবসময় সমান থাকবে। ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে আমরা দেখব পয়েন্ট, অর্থাৎ এই সিমেট্রির উপরে যতগুলো সিমেট্রিক পয়েন্ট পাবো তাদের ভোল্টেজ সমান হবে। কিভাবে? এই বিন্দু যা, এই বিন্দু তাই। দেখো এই বিন্দু সিমেট্রি, এই বিন্দু, তাহলে এর ভোল্টেজ সমান হবে। এই বিন্দুর সিমেট্রি এই বিন্দু, তাহলে এই বিন্দুর ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ সমান হবে। এই বিন্দুর সিমেট্রি এই বিন্দু, তাহলে এই বিন্দুর ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ সমান হবে। কিভাবে সমান হবে তুমি দেখো, এখান থেকে তো কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার পরে এই রাস্তায় এবং এই রাস্তায় যাবে। এখানে রোধ কত? 2R, এখানে রোধ কত? 2R, দুইটাই সমমানের রোধ। তাহলে এখান থেকে যে কারেন্ট যাবে এখান থেকেও সেই কারেন্ট যাবে, যাওয়ার পরে এইখানে তুমি যে ভোল্টেজ পাবা এখানের ভোল্টেজও তাই পাবা, কারণ এই দুইটা রোধ সমান, তার মধ্যে দিয়ে একই কারেন্ট পাস করে আসছে। তাহলে এই দুই বিন্দুর ভোল্টেজ কত হবে? সমান হবে। এবার এখানে চিন্তা করো, এর রোধ কত? R, এর রোধ কত? R। তাহলে এখান থেকে যে কারেন্ট যাবে এখান থেকেও সেই কারেন্ট যাবে, এবং এই বিন্দুর ভোল্টেজ যা, এই বিন্দুর ভোল্টেজও তাই হবে। অর্থাৎ সিমেট্রির উপর যে পয়েন্টগুলো আমি পাচ্ছি তাদের ভোল্টেজ হবে সমান। তাহলে আমি যদি বলি এই বিন্দুটার কি? এ বিন্দু, তাহলে এই বিন্দুটা কি হবে? এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু। ওকে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এ বিন্দু।
এই বিন্দুটা কি বিন্দু? বি বিন্দু। তাহলে এটা হবে বি বিন্দু, এটা হবে বি বিন্দু। সার্কিটের উপরে সবগুলো পয়েন্টের নামকরণ হয়েছে? হয়নি। এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা বাদ আছে। তো আমরা কি বললাম? এই বিন্দুর ভোল্টেজ যা, এই বিন্দুর ভোল্টেজও তাই। কারণ কি? এটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। তাহলে এই বিন্দুকে বললাম সি বিন্দু, এই বিন্দুকে বললাম সি বিন্দু, কারণ তারা একই বিন্দু। সিমেট্রির উপরে যতগুলো পয়েন্ট সবগুলাই ভোল্টেজ সমান, তারা একই বিন্দু। তাহলে বিন্দু মোট কয়টা? তিনটা। এ বি সি। সার্কিট কাকে ড্র করে রেখে ফেলো। এ সি বি। এই রোধটা এ আর সি এর মধ্যে 2R, এই রোধটা এ আর সি এর মধ্যে 2R, এই রোধটা সি আর বি এর মধ্যে আর, এই রোধটা সি আর বি এর মধ্যে আর, এই রোধটা সি এবং সি এর মধ্যে। হয় সি এবং সি এর মধ্যে আঁকা লাগবে, যদি আঁকা লাগবে তাও এভাবে সি এবং সি এর মধ্যে। দরকার আছে আঁকার? এই যে কারেন্ট এই রাস্তা দিয়ে চলে যাবে, ওর মধ্যে দিয়ে ঘুরে আসার কোনো দরকার নাই। তাহলে এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, বাদ, এই সার্কিটের দরকার নেই। তাহলে ওই রোধটা বাদ দিয়ে দিলাম। তাহলে 2R প্যারালাল, আর প্যারালাল, তারপরে দুইটা সেট হয়ে গেল, সার্কিট সলভ। তাহলে 2R into 2R divided by 2R plus 2R, R into R divided by R plus R, এরা আবার আছে শ্রেণীতে, তাহলে যোগ। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হবে এটা। হিসাব করি 4R square divided by 4R plus R square divided by 2R। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4 কাটাকাটি, R স্কয়ার আর কাটে একটা R স্কয়ার 2R, তাহলে কাটাকাটির পরে 1/2 R, তার মান হচ্ছে 2R আর 3/2R। সার্কিটটা চাইলে আমরা এক লাইনেও সলভ করতে পারি, মানে অনেক সময় এমসিকিউ এর জন্য যদি আসে বা বুয়েটে পার ম্যাথের সময় থাকে মাত্র 3 মিনিট, তো সেই ক্ষেত্রে চাইলে আমরা সার্কিটটাকে আরো খুব সহজে সলভ করতে পারি। কিভাবে সহজে সলভ করতে পারি দেখো, এটা 2R, এটা 2R, দুই পাশে বিন্দু একই, এর দুই পাশে বিন্দু একই, দুইটা প্যারালাল। তাহলে প্যারালাল হলে রেজিস্ট্যান্স হবে, এইটাকে মুছে দাও, এই যে এটা থাকলো না, একটা সিমেট্রি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে ছিল 2R, এখানে ছিল 2R, সিমেট্রি হবে প্যারালালে থাকলে তার অর্ধেক R। এটা R, এটা R, তাহলে সিমেট্রি হবে প্যারালালে থাকলে তার অর্ধেক, অর্থাৎ R/2। এখন এটা তো বাদ, এখানে কিছু নাই, এটা বাদ, এই যে বাদ। তাহলে R এবং R/2 শ্রেণীতে, তাহলে R এবং R/2 শ্রেণীতে যোগ করে দাও, R plus R/2, তার মানে 3R/2 হয়ে গেল সার্কিট সলভ। তো চাইলে এইভাবে খুব সহজে সলভ করা যায়। তো দেখো, এই যে ঘরের চালের মতো একটা সার্কিট এঁকে রাখছি, এই যে ঘরের চালা দেখতে। তো এই সার্কিটের প্রত্যেকটা রোধের মান হচ্ছে 2 ওহম করে, 2 2 2, শুধুমাত্র এই রোধের মান হচ্ছে 4 ওহম। মানে এই সার্কিটের এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। তাহলে সার্কিটটা কি সিমেট্রিক সার্কিট? একটু ভালো করে খেয়াল করো তো। হ্যাঁ, সিমেট্রিক সার্কিট। এখন সিমেট্রিক সার্কিট হয় কয় ধরনের? দুই ধরনের, মিরর সিমেট্রি আর একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। কোন ধরনের সিমেট্রি এটা একটু দেখবো আমরা। তো মনে করো হরিজন্টালি আমি যদি এইভাবে কাটি, এইভাবে কেটে ফেললাম মাঝখান দিয়ে, মনে করো, তারপর দেখো তো ফোল্ড করলে সিমেট্রি পাওয়া যায় কিনা। ফোল্ডিং করো, ভাঁজ করো, এই যে ভাঁজ করো, দেখা একই হচ্ছে না, ফোল্ডিং সিমেট্রি হচ্ছে না। তাহলে দেখি তো মিরর সিমেট্রি কিনা। তাহলে মিরর সিমেট্রির জন্য কিভাবে কাটতে হবে? লম্বা লম্বি কাটতে হবে। তো লম্বা লম্বি কেটে ফেলো, এভাবে এখান থেকে কেটে ফেলো, এই। এবার দেখো এই পাশেও যা আছে ঠিক এই পাশেও তাই আছে। দেখো এই পাশে 2, তার প্রতিবিম্ব এই 2, এই পাশে 2, তার প্রতিবিম্ব এই 2, এই 2 এর প্রতিবিম্ব এই 2 ওহম রোধ। ঝামেলা লাগছে 4 নিয়ে, এই 4 মাঝখান বরাবর কাটা পড়ে গেছে। তো দেখো তো 4কে আমি এইভাবে আঁকতে পারি কিনা। এই যে 4কে মুছে ফেললাম, মুছে ফেলে এইখানে একটা রোধ আর এইখানে একটা রোধ, এইভাবে দুইটা রোধে ভাগ করে আঁকলাম। এর মান 2 দিলাম, এর মান দিলাম 2, তাহলে 2 আর 2 যোগ করলে আবার কত পাওয়া যাচ্ছে? 4। তার মানে আগের সার্কিটই কিন্তু আছে। আমি জাস্ট চালাকি করে মিরর সিমেট্রি বানানোর জন্য এই 4কে ভাগ করে 2 আর 2 করে ফেলছি। এখন এটাকে সলভ করব। তাহলে যেহেতু আমরা পাইলাম মিরর সিমেট্রি, সেহেতু মিরর সিমেট্রির সলভ করার টেকনিকে যাব। মিরর সিমেট্রি সলভ করার নিয়ম ছিল হচ্ছে সিমেট্রি ব্রাঞ্চের কারেন্ট সেম হবে। যেমন এখান দিয়ে কারেন্ট আসলো, কারেন্ট আসার পরে সে কারেন্ট সামনে কয়টা রাস্তা পাচ্ছে? 2টা, এই রাস্তা আর এই রাস্তা। মনে করো এই রাস্তায় গেল I1, এই রাস্তার সিমেট্রিক রাস্তা কোনটা? ব্রাঞ্চ কোনটা? এই ব্রাঞ্চটা না? তাহলে এখান দিয়ে যদি I1 যায়, তাহলে এই সেম সিমেট্রি ব্রাঞ্চের কারেন্টও I1 হবে। অনুরূপভাবে দেখো এই লাইনের মধ্যে দিয়ে যদি কারেন্ট I2 যায়, এইখান দিয়ে কারেন্ট গেল I2, তাহলে এর সিমেট্রি ব্রাঞ্চ কোনটা? এটা। এখান দিয়ে কারেন্ট আসবে কত? I2। টোটাল কারেন্ট I, সে ভাগ হয়ে I1 I2, আবার এখান থেকে I2 আর I1 যোগ হয়ে আবার টোটাল কারেন্ট হবে I।
এখন যেহেতু এখান থেকে কারেন্ট I1 যাচ্ছে গিয়ে সোজাসুজি ডাইরেক্ট এই রোধের মধ্য দিয়ে আয়ন চলে যাচ্ছে, তার মানে I1 এসে এই রাস্তায় ঢুকে নাই, আবার এই রাস্তায় যায় নাই। অনুরূপভাবে এই রাস্তা বা এই রাস্তা দিয়ে এক্সট্রা কোনো কারেন্ট এসে এই আয়নের সাথে যুক্ত হয় নাই, আয়ন আর আয়ন সমান। তার মানে আমরা বলতে পারি এই লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্টের আদান প্রদান হয়নি। ওই লাইন বাদ খুলে রেখে দিলাম, যে এটাকে খুলে এইভাবে ওর মতো করে সেপারেট করে দিলাম। তাহলে দেখো তো এবার সার্কিট সলভ হয়ে গেছে। কিভাবে? এই যে এই দুইয়ের সাথে এই দুই শ্রেণীতে যুক্ত আছে। তুমি এটাকে একটু ওই যে উপরে উঠায় আঁকো, মনে করো এই দুই আর এই দুইকে আমি এইভাবে উপরে উঠায় আঁকতেছি। এই দুই আর এই 2 ওহম রোধটাকে এই তারটাকে উপরে উঠায় আঁকলে দেখো তো এরকম লাগে কিনা দেখতে। এই যে উপরে উঠায়, এই দুই আর এই দুই পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত। তাহলে শ্রেণীতে যুক্ত হয়ে এই 2 আর 2 এর তুল্য হবে 4। মানে এই রোধটার মান 4, এই রোধটার মান 2, এই রোধটার মান 2। তাহলে 2 আর 2 এরাও তো আবার শ্রেণীতে যুক্ত, তাহলে এদের তুল্য হবে 4। এটা 4, এটা 4, এরা পরস্পরের সাথে কিভাবে যুক্ত? সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত, তুল্য অর্ধেক হয়ে যাবে একই মানের রোধ থাকলে। তাহলে এইখানে এই মানটা হয়ে যাবে 2। এই মানটা ছিল 2, এটা ছিল 2, এটা ছিল 2, এটা ছিল 2। এই দুই বিন্দুর তুল্য। দেখো এই সার্কিট এখন খুবই সিম্পল একটা সার্কিট হয়ে গেছে, যেখানে এই 2 আর এই 2 আছে শ্রেণীতে। তাহলে 2 আর 2 শ্রেণীতে, এর মান হবে 4। এই 2, এই 2, এই 2 আছে শ্রেণীতে, তাহলে 2 যোগ 2 যোগ 2 তুল্য হবে 6। তাহলে এই দুই বিন্দুর মধ্যে তুল্য অর্থাৎ 6 এবং 4 এর তুল্য। সমান্তরালে আছে 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স, টোটালটা ইনভার্স করলে আমরা যে অ্যানসারটা পাবো 12 ডিভাইডেড বাই 5 ওহম। মিরর সার্কিট আমরা আরেকটা টেকনিকে সলভ করতে পারি। তো আগের টেকনিকে আমরা কি করছিলাম, এখান থেকে এই যে সার্কিটের এই 2 ওহম আর 2 ওহম রেজিস্ট্যান্সটাকে এখান থেকে সেপারেট করে আলাদা করে দিয়েছিলাম। কিন্তু এবার আমরা করব কি, মিরর সার্কিটে আমরা এই জানি যে এই সিমেট্রির উপরে যতগুলো পয়েন্ট থাকবে সবগুলো পয়েন্ট একই পয়েন্ট, অর্থাৎ এই যে মিরর সিমেট্রির উপরে এই একটা বিন্দু, এই সিমেট্রির উপরে এই একটা বিন্দু, এই দুইটা বিন্দু আসলে একই বিন্দু। তাহলে আমি এই দুইটা বিন্দুকে একসাথে করে দিই, অর্থাৎ এখান থেকে মনে করো কেটে এই 2 ওহম রেজিস্ট্যান্সটাকে টেনে এনে এখানে মিশাই দিব, এই 2 ওহম রেজিস্ট্যান্সের এই মাথাটা টেনে এনে এখানে মিশাই দিব। তাহলে মিশাই দিলে দেখো তো কেমন হবে, এই 2 ওহম রেজিস্ট্যান্সটাকে আমি টেনে এনে এইখানে মিশাই দিলাম, আর এই 2 ওহম রেজিস্ট্যান্সটার এই মাথাটাকে টেনে এনে এইখানে মিশাই দিলাম। তাহলে 2, এটা হলো 2। এবার তুমি দেখো তো এই 2 আর এই 2 পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে? সমান্তরালে। এই 2 আর এই 2 পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে আমি এই 2 আর 2 সমান্তরালে, তাহলে এদের এইখানে তুল্য হবে হচ্ছে এই দুইটার পরিবর্তে এখানে মান আসলো 1। এই 2 আর 2 সমান্তরালে, তাহলে এই 2 আর 2 তুল্য হয়ে এখানে যে মানটা আসলো সেই মানটা হচ্ছে 1। এবার দেখো সার্কিটটা খুব সিম্পল একটা সার্কিট হয়ে গেছে। 2 এবং 1 পরস্পরের সাথে আছে শ্রেণীতে, এই 2 এবং এই 1 পরস্পরের সাথে আছে শ্রেণীতে। তাহলে 2 এবং 1 পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত হওয়ার কারণে এর তুল্য হবে 3। এই 2 এবং 1 পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত হওয়ার কারণে এর তুল্য হবে 3। আর নিচে এখানে কত আছে? 2 ওহম রোধ। এখানে কত আছে? 2 ওহম রোধ। এটার সাথে এইভাবে যুক্ত। তাহলে দেখো তো 3 আর 2 পরস্পরের সাথে সমান্তরালে, 3 আর 2 এপাশে পরস্পরের সাথে সমান্তরালে। আমার এই দুই বিন্দুর মধ্যে তুল্য লাগবে। 3 আর 2 পরস্পর সমান্তরালে, এদের মান হবে 3 × 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2। 3 × 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2। এই দুইটা আবার পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে। এই যে এটা এবং এটা পরস্পরের সাথে কিভাবে যুক্ত, দেখো এটা এবং এটা এই যে শ্রেণীতে যুক্ত। তাহলে এর মান কত হচ্ছে? 6 ডিভাইডেড বাই 5, 6 ডিভাইডেড বাই 5, 6 ডিভাইডেড বাই 5 পরস্পরের সাথে শ্রেণীতে। তাহলে তুল্য মান হবে 6 ডিভাইডেড বাই 5 প্লাস 6 ডিভাইডেড বাই 5, আলটিমেটলি 2 × 6 ডিভাইডেড বাই 5, তার মানে 12 ডিভাইডেড বাই 5 ওহম। দেখো আগে করেও আমরা কত উত্তরটা পেয়েছিলাম? 12 ডিভাইডেড বাই 5 ওহম। তো চাইলে আমরা প্রথম নিয়মে করতে পারি এবং চাইলে আমরা দ্বিতীয় নিয়মে করতে পারি, যার যেটা ভালো লাগে সেটা সেই নিয়মে করতে পারবা। তার মানে আমি কথা বলছি কি, যেখানে আসলে মিরর সিমেট্রি পয়েন্ট পাবো সেটাকে আমি সেপারেট করেও দিতে পারি, আবার সেই দুইটাকে পয়েন্টকে একসাথে করেও নিতে পারি, অর্থাৎ শর্টও করে দিতে পারি, আবার ওপেনও করে দিতে পারি। তো বোর্ডে এবার একটু খেয়াল করো, বেশ ভয়াবহ একটা সার্কিট এঁকে রাখছি। এর এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। তো নর্মাল হতে যদি তুমি এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে যাও, তো যেটা অসম্ভব একটা ব্যাপার হবে। তো এটা আমরা সিমেট্রিক ওয়েতে চিন্তা করব। তো আমরা সিমেট্রিক সার্কিট পড়ছি,
সিমেট্রি হয় দুই ধরনের, মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রি। এখন এটা কোন ধরনের সিমেট্রি? তো একটু ভালো করে চিন্তা করলে দেখবে এটা আসলে দুইটা সিমেট্রি হচ্ছে, মিরর সিমেট্রি হচ্ছে, ফোল্ডিং সিমেট্রি হচ্ছে। আমরা মিরর সিমেট্রির সূত্র দিয়েও করতে পারি, টেকনিক দিয়েও করতে পারি, এবং ফোল্ডিং সিমেট্রি তারও টেকনিক দিয়ে এই সার্কিটটা সলভ করতে পারি। তো আমরা দুইটা নিয়মেই দেখাবো। তো প্রথমে আসো মিরর সিমেট্রি। তো আমি যদি সার্কিটটাকে এখান দিয়ে এইভাবে কাটি, এইভাবে চিন্তা করি যে একটা মিরর, তাহলে দেখো এর এই পাশের ঠিক সিমেট্রি এই সার্কিট এই পাশে আছে। এই যে দেখো 2 ওহম রোধের সিমেট্রি এই 2, এই 2 ওহম রোধের সিমেট্রি এই 2, এভাবে পুরো অংশের সিমেট্রি কিন্তু এই পাশে আছে। তো মিরর সিমেট্রি দিয়ে সলভ করার আগে কি কারেন্ট দেখতে হবে, কি হবে মিরর সিমেট্রির ব্রাঞ্চ কারেন্টের মানগুলো সব সমান থাকবে। যেমন দেখো এখান থেকে এই কারেন্ট যাচ্ছে, যাওয়ার পর কারেন্টটা দুইটা ভাগে ভাগ হবে। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টের মান I1 এবং এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টের মান I2। তাহলে এই রেজিস্ট্যান্সের সিমেট্রি রেজিস্ট্যান্স কোনটা? এই 2। তাহলে ওর মধ্য দিয়েও কারেন্ট এই দিক দিয়ে কত আসবে? I1 আসবে। এই 2 ওহম রেজিস্ট্যান্সের সিমেট্রি রেজিস্ট্যান্স কোনটা? এই 2। এর মধ্য দিয়ে I2 যাচ্ছে, তাহলে এর মধ্য দিয়ে এদিকে I2 যাবে। এই I1 আর I2 যোগ হয়ে আবার টোটাল কারেন্ট হবে। যেমন এখানে I ভাগ হয়ে I1 এবং I2 হয়েছিল, ঠিক তেমনি এখানে I1 আর I2 যোগ হয়ে টোটাল কারেন্ট I হবে। তাহলে দেখো এবার I2 কারেন্ট এখান দিয়ে এসে সামনে রাস্তা পাচ্ছে কয়টা? দুইটা। তাহলে এই রাস্তায় যাবে এবং এই রাস্তায় যাবে। এই দুই রাস্তার কারেন্ট আবার যুক্ত হয়ে এই 2 ওহম এবং এই 2 ওহমের মধ্য দিয়ে আসবে। তাহলে আলটিমেটলি দেখো এখান থেকে কারেন্ট যাওয়ার পরে এই রাস্তায় যাবে, গিয়ে আবার এই দিক দিয়ে চলে আসবে। এখান থেকে কারেন্ট আসার পরে এখানে আসবে, এখান দিয়ে এসে আবার এই রোধের মধ্য দিয়ে চলে যাবে। তাহলে এই 2 ওহম এবং এই 2 ওহম রোধের মধ্য দিয়ে I2 কারেন্ট কিন্তু যাবে না। অনুরূপভাবে আবার I1 কারেন্ট এসে এখান দিয়ে এই পয়েন্ট দিয়ে এসে ভাগ হয়ে এই রাস্তায় এবং এই রাস্তায় যাবে, এবং এই রাস্তায় দিয়ে যে কারেন্টটা আসবে এই 2 ওহম রোধের মধ্য দিয়ে, সেই কারেন্টটাই আবার এই 2 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, এবং এই 2 ওহম রোধের মধ্য দিয়ে যে কারেন্ট আসবে সেই কারেন্টটা আবার এই 2 ওহম রোধের মধ্য দিয়ে আসবে, এসে যুক্ত হয়ে আবার টোটাল কারেন্টের মানটা I1 হবে। দেখো I1 হবে। তার মানে আমরা বুঝতে পারলাম I1 কারেন্ট এই দিক দিয়ে এ পাশে আসবে না, এবং I2 কারেন্ট ওই দিক দিয়ে এই উপরে 2 ওহম এবং 2 ওহমের মধ্যে যাবে না। তার মানে এখানে আমি সেপারেট করে দিই, এই যে আলাদা করে দিলাম, এই আলাদা করে এই 2 ওহম আর এই 2 ওহমকে ওই পাশে, এবং এই 2 ওহম আর এই 2 ওহমকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এবার দেখো সার্কিট সলভ হয়ে গেছে। এখন যারা একটু বুদ্ধিমান এই সার্কিট এখন এভাবে দেখেই তোমরা সার্কিটটাকে সলভ করে ফেলতে পারবা। কিভাবে 2 2 শ্রেণীতে আছে, 2 2 শ্রেণীতে, এই 2 এই 2 শ্রেণীতে, এবং এই 2 আর এই 2 শ্রেণীতে। তো আমি এই সার্কিটটাকে এই চিত্রেই সলভ করব মুছে মুছে। তো এই 2 আর এই 2 যদি শ্রেণীতে থাকে তাহলে এদের দুইটার তুল্য হবে 4 ওহম, এইটার মান হবে 4। অনুরূপভাবে এই 2 এবং এই 2 শ্রেণীতে যুক্ত থাকার কারণে এই 2 আর এই 2 এর তুল্য হবে 4। অনুরূপভাবে 2 2 তার তুল্য শ্রেণীতে আছে 4, 2 আর এই 2 তার তুল্য শ্রেণীতে আছে 4। তাহলে এবার দেখো তো 4 আর 4 এরা দুইজন কিভাবে আছে? সমান্তরালে। এই 4 এবং এই 4 এরা দুইজন কিভাবে আছে? সমান্তরালে। তাহলে সমান্তরালে একই মানের রোধ থাকলে অর্ধেক। তাহলে 4 আর 4 এই দুইটাকে আমি এখান থেকে মুছে দিলাম। মুছে দিয়ে এই দুইটার পরিবর্তে এখানে একটা রেজিস্ট্যান্স এনে বসাবো। 4 আর 4 এর সমান্তরালের তুল্য হবে 2। অনুরূপভাবে এখানে তাই এই 4 আর 4 এই দুইটা রেজিস্ট্যান্স আমি মুছে দিব। এই দুইটার তুল্য যেহেতু একই মানের রোধ সমান্তরালে আছে, তাহলে এদের তুল্য হবে অর্ধেক, মান হবে কত? 2। এবার দেখো 2 2 2 শ্রেণীতে 6, 2 2 2 শ্রেণীতে 6। তাহলে 6 আর এই 6 পরস্পরের সাথে কিভাবে আছে? সমান্তরালে। তাহলে তুল্য কত হবে? 6 ইনভার্স 6 ইনভার্স টোটালটা আর ইনভার্স, মানে সমান্তরালে একই মানের রোধ যদি থাকে মান হবে অর্ধেক, অর্থাৎ 3 ওহম। বুঝলেন? তাহলে এবার আসলে আমরা 2 নম্বর প্রসেসে এটা করার ট্রাই করি। এটা কারেন্ট সিমেট্রি প্রসেসে আমরা করব এবার, কিন্তু অন্যভাবে। কিভাবে? এই যে এটা হচ্ছে কারেন্ট সিমেট্রি। তো আমরা কি বলছিলাম? কারেন্ট সিমেট্রির উপরে যতগুলো পয়েন্ট থাকবে সবগুলো পয়েন্ট একই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট কি হবে? একই পয়েন্ট। তাহলে এই তিনটা পয়েন্টকে টান দিয়ে এনে একটা বিন্দুতে যুক্ত করে দাও, মিশাই দাও। তাহলে এই পয়েন্টটাকে এখান থেকে খুলে এনে এই পয়েন্টটাকে টেনে এখানে মিশাই দাও। তাহলে দেখো এই 2 ওহম রোধ বেঁকে এসে এর সাথে মিশে যাবে। এই 2 মুছে এইভাবে এঁকে দিলাম। এই 2 ওহম রোধের এই মাথাটাকে টেনে এনে এখানে মিশাই দাও। তাহলে টেনে এনে এখানে মিশাই দিলে এই 2 ওহম বেঁকে এদিকে চলে আসবে, এই যে এইভাবে। অনুরূপভাবে এখানেও তাই, এই বিন্দুটাকে টান দিয়ে এখানে মিশাই দিবা। কারেন্ট সিমেট্রির উপরে এই বিন্দুগুলো সব একই বিন্দু। তাহলে এটা এখানে আর থাকবে না। তাহলে এটা মুছে গেল, মুছে গিয়ে এটা এইভাবে এর সাথে যুক্ত হয়ে গেল। এটাও ঘুরে
গিয়ে ওই বিন্দু সে যুক্ত হয়ে গেল এই যে এইভাবে। তাহলে এখন দেখো এই যে 2 আর এই 2 সমান্তরাল, এই 2 আর এই 2 সমান্তরাল, এই 2 আর এই 2 সমান্তরাল, এই 2 আর এই 2 সমান্তরাল। তাহলে 2 আর 2 এর সমান্তরালে যেহেতু আছে, তাহলে 2 আর 2 এই দুটাই মুছে যাবে, মুছে গিয়ে এইখানে যে রেজিস্ট্যান্সটা আসবে সমান্তরাল আছে, তাহলে তার মান হবে কত 1। অনুরূপভাবে 2 আর 2 সমান্তরালে আছে, তাহলে এখানে যেটা মুছে যাবে, মুছলে এখানে যে রোধটা আসবে তার মান হবে কত 1। অনুরূপভাবে এখানে এই 2 আর 2 এর তুল্য মুছে গেল, মুছে গিয়ে এখানে হবে কত 1। এখানে এই 2 আর 2 এর তুল্য এটা মুছে গেল, মুছে গিয়ে এখানে হবে কত 1। তাহলে এবার দেখো সার্কিট খুব সিম্পল একটা সার্কিট। 2 আর 1 3, 2 আর 1 3, 2 আর 1 এটাও 3, 2 আর 1 সিরিজে আছে এটাও 3। তাহলে এই 3 আর এই 3 আছে সমান্তরালে, এই 3 আর এই 3 আছে সমান্তরালে। তাহলে 3 আর 3 সমান্তরালে থাকলে অর্ধেক অর্থাৎ 1.5, এই 3 আর 3 সমান্তরালে আছে অর্ধেক অর্থাৎ 1.5। এই দুইটা আবার আছে কিসে শ্রেণীতে, 1.5 যোগ 1.5 কত হচ্ছে 3 ওহম। আমি উত্তর কত পাইছিলাম 3 ওহম। তো তুমি চাইলে আগে নিয়মে করতে পারো, চাইলে এই নিয়মে করতে পারো, এখন চাইলে ফোল্ডিং সিমেট্রি নিয়মে করতে পারো। তো ফোল্ডিং সিমেট্রি নিয়মটা আমি দেখাচ্ছি এখন। এবার এটা সলভ করব হচ্ছে ফোল্ডিং সিমেট্রি নিয়ম। এখন এখানে ফোল্ডিং সিমেট্রি আছে কিনা সেটা একটু দেখি। তাহলে ফোল্ডিং সিমেট্রি এই যে a এবং b এই বরাবর কেটে ফেলো, এইভাবে কেটে ফেলে ফোল্ড করো। দেখো এই যে এটাকে ফোল্ড করো, এইভাবে ফোল্ড করো, দেখো এই কাপড় ভাঁজ করার মতো এইভাবে ভাঁজ করো। এই দেখো 2 এর সিমেট্রি 2 এটা, এই 2 এর সিমেট্রিক রেজিস্ট্যান্স এইটা, এই 2 এর সিমেট্রিক রেজিস্ট্যান্স এটা, এভাবে প্রত্যেকটা পয়েন্টের সিমেট্রি পয়েন্ট এই পাশে আছে। তো ফোল্ডিং সিমেট্রি সলভ করার জন্য আমি তখন কি বলছিলাম যে সিমেট্রির উপরে একই সিমেট্রিক পয়েন্টের ভোল্টেজগুলো সেম হবে। তো দেখো এইটা হচ্ছে সিমেট্রির ওই পাশ আর এটা হচ্ছে নিচের পাশ, তাহলে একই বিন্দুগুলোর ভোল্টেজ সমান হবে, সিমেট্রিক পয়েন্টগুলোর ভোল্টেজ সমান হবে। এই বিন্দু মানে এই বিন্দু, এই বিন্দুর সিমেট্রি বিন্দু হচ্ছে এটা, এই দুইটার ভোল্টেজ সমান হবে। এই বিন্দুর সিমেট্রিক পয়েন্ট হচ্ছে এইটা, এই দুই বিন্দুর ভোল্টেজ সমান হবে। এই বিন্দুর সিমেট্রিক ভোল্টেজ পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এই দুই বিন্দুর ভোল্টেজ সমান হবে এবং এটা তো একটাই বিন্দু। তাহলে এবার দেখো তো বিন্দুগুলোর নামকরণ করি তো। এ বিন্দু তো আছেই, এটা বি বিন্দু আছে, তাই এটার নাম দিই, এটা হচ্ছে সি বিন্দু। এটা যদি সি বিন্দু হয় তাহলে সিমেট্রিক পয়েন্ট এটা, এর ভোল্টেজ সেম, তাহলে এটাও হবে সি বিন্দু, এটার নাম ডি বিন্দু। তাহলে এর সিমেট্রিক পয়েন্ট কোনটা, এইটা হচ্ছে সিমেট্রিক পয়েন্ট, এটা হচ্ছে ডি বিন্দু। আর এটা হচ্ছে একটা কমন পয়েন্ট, এই কমন পয়েন্টের নাম দিলাম মনে করো ও। তাহলে এবার দেখো এর সিমেট্রিক পয়েন্ট কোনটা, এটা, এই যে এর সিমেট্রিক পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এটাকে ধরলাম ই বিন্দু, তাহলে এটাও হবে ই বিন্দু। তাহলে দেখো আমরা সার্কিটের উপরে কয়টা বিন্দু পাইলাম, এ বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, বি বিন্দু এবং ও বিন্দু। তাহলে আমরা সার্কিটটাকে এবার রিড্র করি, এ বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু এবং বি বিন্দু। এই রোধটা আছে এ এবং সি এর মধ্যে, বসে দাও 2। এই রোধটা আছে এ এবং সি এর মধ্যে, বসে দাও 2। এই রোধটা আছে সি এবং ডি এর মধ্যে 2। এই রোধটা আছে সি এবং ডি এর মধ্যে 2। এই রোধটা আছে ডি এবং ই এর মধ্যে 2। এই রোধটা আছে ডি এবং ই এর মধ্যে 2। এই রোধটা আছে ই এবং বি এর মধ্যে, ই এবং বি এর মধ্যে 2। এই রোধটা আছে ই এবং বি এর মধ্যে, ই এবং বি এর মধ্যে এই যে 2, এ আর বি এর তুল্য। সবগুলো রেজিস্ট্যান্স কি আমরা নিছি না, সবগুলো রেজিস্ট্যান্স নিয়ে কোনগুলো বাদ গেছে, এই যে এই চারটা বাদ গেছে। তাহলে এই চারটা কমন পয়েন্ট হচ্ছে ও, মনে করো এই বিন্দুটা নিলাম, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও। তাহলে কার সাথে যুক্ত হবে, সি এবং ও এর মধ্যে আছে এই 2, সি এবং ও এর মধ্যে, এটা হচ্ছে সি পয়েন্ট আর এটা হচ্ছে ও, সি এবং ও এর মধ্যে 2। এই রোধটা কার মধ্যে, সি এবং ও এর মধ্যে, দেখো তাহলে সি এবং ও এর মধ্যে, এটাকে বসাই দাও 2। এই রোধটা ও এবং ই এর মধ্যে, এটা ই, এই যে এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট, তাহলে ই এবং ও এর মধ্যে এটা 2। এই রোধটা কার মধ্যে, ও এবং ই এর মধ্যে, তাহলে ও এবং ই এর মধ্যে এটা, এটা হচ্ছে 2। এখন এটা সলভ করতে পারা যায় কিনা, হ্যাঁ পারা যাবে। কিভাবে, 2 আর 2 সমান্তরালে, তাহলে 2 আর 2 এর তুল্য এখানে হবে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1। 2 আর 2 সমান্তরালে, তাহলে তুল্য হবে হচ্ছে 1। 2 আর 2 সমান্তরালে, তাহলে তুল্য হবে 1। 2 আর 2 সমান্তরালে, তাহলে এখানেও তুল্য হবে 1। এখন এই 2 আর এই 2 সমান্তরালে আছে, তাহলে এদের জন্য এখানে যে তুল্য হবে, এই তুল্য রেজিস্ট্যান্সের মান হবে 1। 2 আর 2 সমান্তরালে আছে, তাহলে এখানে এদের তুল্য রেজিস্ট্যান্সের মান হবে 1। সার্কিট আরো
সিম্পল হয়ে গেল। 1 আর 1 শ্রেণীতে আছে, 1 আর 1 এরা শ্রেণীতে থাকার কারণে এদের যে তুল্য হবে সেটা হবে 2। 1 আর 1 শ্রেণীতে আছে, এই 1 আর 1 এখানে শ্রেণীতে থাকার কারণে এদের তুল্য হবে 2। এই যে 2 আর 2 সমান্তরাল, তাহলে সমান্তরাল অর্ধেক আবার হয়ে যাবে, তাহলে 2 আর 2 এর তুল্য হয়ে যাবে। এবার দেখো 1 1 1 কিসে আছে? শ্রেণীতে, তাহলে 1 যোগ 1 যোগ 1 তুল্য কত হবে? 3 ওহম। আগের উত্তরগুলো কত পেয়েছিলাম? 3 ওহম। তো এই সার্কিটটা সলভ করতে তো অনেক আঁকাআঁকি, অনেক লেখালেখি, তো যে কোনো সিস্টেমে মিরর সিমেট্রি চিন্তা করো বা ফোল্ডিং সিমেট্রি, অনেক কিছু করা লাগছে। তো এই যে আমি যেমন মুছে মুছে আঁকছি, তোমরা খাতায় করার জন্য পেন্সিল নিতে পারো বা একটু কষ্ট করে কয়েকবার সার্কিট আঁকবা, একে সলভ করবা, শেখার জন্য আর কি। তো এটা চাইলে আমরা খুব সহজে মানে এই সার্কিট দেখেই সলভ করে ফেলতে পারি, মানে তুড়ি দিয়ে সলভ হয়ে যাবে। দেখো সেটা কিভাবে সলভ হয়ে যাবে। এই সিমেট্রির একটা পাশকে মুছে ফেলবো, এই সিমেট্রির একটা পাশকে আমরা মুছে ফেলবো। দেখো এই 2 এর এই সিমেট্রি হচ্ছে এটা, তাহলে 2 আর 2 এর সিমেট্রি প্যারালাল, যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, তাহলে প্যারালাল থাকলে তো অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা কি করি? এটাকে মুছে দিই, এই সিমেট্রিটাকে মুছে দিই, মুছে দিয়ে এর মানটাকে অর্ধেক করে দিই, এর মানটা হয়ে গেল 1। অনুরূপভাবে এই 2 এর সিমেট্রি কোনটা? এইটা, তাহলে এই 2 এর সিমেট্রি এইটা প্যারালালি থাকে, অর্ধেক হয়ে যাবে, তাহলে এটাকে অর্ধেক করে দিয়ে দিলাম 1, তাহলে এটা মুছে দিই বাদ, এটা যা। এই 2 আর এই 2 এর সিমেট্রি, তাহলে এই দুইটাকে মুছে এখানে মান কত হয়ে যাবে? 1। এই 2 আর এই 2 এর সিমেট্রি, এটাকে মুছে এখানে মান কত হয়ে যাবে? 1, তাহলে এগুলো বাদ, এই যে সিমেট্রি এই পয়েন্টগুলো বাদ। এই 2 এবং এই 2 হচ্ছে তার সিমেট্রি, তাহলে এখানে মান কত হবে? 1। এই 2 এবং এই 2 হচ্ছে তার সিমেট্রি, তাহলে মান কত হবে? 1। তাহলে এই সিমেট্রির এই নিচের অংশটাকে মুছে সার্কিট থেকে বিদায় করে দিলাম। তাহলে সার্কিট থাকলে এবারে এরকম। এবার দাও 1 আর 1 2, 1 আর 1 2 2 2 2 আর 2 সমান্তরালে, তাহলে 2 আর 2 সমান্তরালে কত হবে? 1 1 1 1 রোধ কত হবে? 3 ওহম। তো সার্কিটকে এভাবে কিন্তু সলভ করা যায়।